পিটপিট করে চোখ খুলল ছেয়া। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ছেয়া ভাবছে, আমি কি মারা গেছি? এখন কি আমি কবরে? হয়তো কবরে, তাই এত অন্ধকার। কিছুক্ষণ পর হয়তো মুনকার নাকির আসবে, এসে আমাকে 3টা প্রশ্ন করবে। আচ্ছা, আমি তো আত্মহত্যা করছি, আত্মহত্যা মহাপাপ। তাহলে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম? নাকি আমার রূহ পৃথিবীতে ফেলে আসবে? তখনই হুট করে লাইট জ্বলে ওঠে। সাথে সাথে চোখ বন্ধ করে নেয় ছেয়া। আলো সরাসরি তার চোখে পড়ছে। ধীরে ধীরে চোখ মেলে নিজেকে একটি খাটে শুয়ে থাকতে দেখে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই গলায় টান লাগে। টান লাগতেই করে ছোট্ট একটা আর্তনাদ বের হয়ে আসে। গলায় হাত দিয়ে বুঝতে পারে সে ব্যান্ডেজ করা। গলা ধরে উঠে বসে ডান পাশে চোখ পড়তেই দেখতে পায় ছেয়া কালকের সেই লোকটিকে, যে তাকে তার স্বামী হিসাবে দাবি করছিল। ছেলেটির চোখে চোখ পড়তেই ছেলেটি কেমন ভাবলেন ভাবে তাকিয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না যে সে রাগ করে আছে নাকি স্বাভাবিক। ছেয়া একটা শুকনো ঢোক গিলল, তারপর অন্যদিকে তাকালো। তখনই আরিশ উঠে এসে দাঁড়ায় তার কাছে। অতি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? ছেয়া আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিশ এতে অপমান বোধ করলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এ কেমন অভদ্রতা? কেউ কথা জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, তা কি জানো না? ছেয়া কাট কাট জবাব দিল, আমি বাধ্য নই। আরিশের গা জ্বলে যাচ্ছে। এতটুকুন মেয়ে তার সাথে ঘের দেখাচ্ছে। অসুস্থ না থাকলে দুঘা বসিয়ে দম নিত। মাথা ঠান্ডা করলো আরিশ। যা করার কাল করবে সে। আজ অন্তত ছাড় দেয়া যাক। আরিশ বলল, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে। বলে গটগট করে চলে গেল সে। নিজের ঘরে এসে সজোরে আছাড় মেরে ফুলদানি ভেঙে ফেলল। রাগ লাগছে তার। পাশের রুম থেকে কিছু ভাঙার শব্দে কেঁপে উঠে ছেয়া আর বিড়বিড় করে বলতে লাগে, পাগল নাকি? সকালবেলা ঘুম ভাঙে ছেয়ার। ধীরে ধীরে উঠে আয়নার সামনে যায় সে। ব্যান্ডেজ খুলে দেখে গলা সিলে দাগ হয়ে গেছে, কিন্তু সেদিকে এখন তার মাথা ব্যথা নেই। সে জানালার পর্দা সরিয়ে উকি দেয় বাহিরে। ও মাই গড, এত গার্ডস! কিভাবে পালাবে সে? তার যে এখান থেকে বের হতে হবে, আরিয়ানকে খুঁজে বের করতে হবে এবং কড়াই গন্ডায় সব হিসাব নেবে সে। সামনে পেলে নাক বরাবর ঘুষি দেবে সে। তারপর চুলগুলো কেটে কুচি কুচি করে সেটা দিয়ে শাক রান্না করে খাওয়াবে তাকে। কত বড় সাহস তার! সে ছেয়াকে বেছে দিল। যখন পাবে তখন ভাববে। এ ভেবে ছেয়া ব্যাগ থেকে বড় চাদর বের করে গায়ে মুড়ি দিয়ে বের হলো। আশেপাশে খুব লক্ষ্য করে ধীর পায়ে এগিয়ে গেল সামনে। কি আশ্চর্য! এ কোন বাসা? এটা তো আগের বাসা না। হায় হায়, কি করবে এখন? তাও মনে সাহস জুগিয়ে এগিয়ে চলল সামনে। পুরো বাড়িটা ভুলভুলাইয়া মনে হচ্ছে ছেয়ার কাছে। ছেয়া অনেক কষ্ট করে বাসার মেন দরজা খুঁজে পায়। এক দৌড়ে বের হয়ে আসে সে। তারপর বাগানের সাইড দিয়ে ডিয়াল টপকে বাইরে চলে আসে। ভাগ্যিস ছেয়া তখন উপর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছিল। ওপারে গিয়ে জোরে শ্বাস নিল ছেয়া। আহ, মুক্ত বাতাস! প্রাণ খুলে হাওয়া নিয়ে এগিয়ে চলল সামনে, কিন্তু আবার থেমে গেল। ও যাবে কোন দিকে? ও তো চেনে না কিছু। তাই চোখ বন্ধ করে গুনতে লাগে। সামনে দুটো রাস্তা, একটা ডান পাশে আর একটা বাম পাশে। ডান পাশের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো সে। অনেকখানি হাঁটার পর কোনো কিছুই পেল না, শুধু চারপাশে পাহাড় আর মাঠ, কিন্তু জনমানব শূন্য। আর এই সকালে উঠে ছেয়ার রুমে যায়। ছেয়া নেই। ভাবে ওয়াশরুমে আসে, সেখানেও নেই। পুরো বাড়ি খোঁজার পর বুঝতে পারলো ছেয়া পালিয়েছে। আবার কপালের রগ দাঁড়িয়ে যায় তার। মেয়েটিকে হালকাভাবে নিয়ে ঠিক করেনি সে। এতই কি সহজ তার খাঁচা থেকে পালানো? বেরিয়ে যায় আরিশ গাড়ি নিয়ে। কিছু দূর থেকে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে ছেয়ার মুখে হাসি ফুটে ওঠে। আহ, কি আনন্দ! এখন সে লিফট নিয়ে এখান থেকে অনেক দূর চলে যাবে। ভাবতেই খুশি খুশি লাগছে তার। গাড়ি দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে সে। গাড়ি থেমে যায়। ছেয়া দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বলতে লাগে,
এক্সকিউজ মি, আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিবেন? লোকটি মাথা নাড়ায় আর পিছনে বসতে বলে। শ্রেয়া খুশিতে গদগদ হয়ে উঠে পড়ে পিছনের সিটে। উঠে গেট লাগিয়ে তার পাশে তাকাতেই এক চিৎকার মারে। তখনই গাড়ির ড্রাইভার কান ধরে ফেলে। শ্রেয়া গাড়ি থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু দরজা নক করা। শ্রেয়া গাড়ির ড্রাইভারকে বলতে লাগে, প্লিজ ওপেন দ্য ডোর, কিন্তু গাড়ি চলতে শুরু করলো। শ্রেয়া ভয়ে ভয়ে পাশে তাকালো। পাশেই আরিশ মাথায় এলিয়ে চোখ বুজে রহস্যময় হাসি হেসে যাচ্ছে। শ্রেয়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ যেতে দিন আমাকে। আরিশ সেই একইভাবে থেকে বলতে লাগে, এটা আমার রাজ্য, এখানে কে আসবে কে যাবে তা আমি ডিসাইড করি, আর তুমি আমার রাজ্য থেকে পালাবে তা কি করে হয়? আর সেখানে তুমি আমার কেনা বউ, তোমাকে কিভাবে যেতে দেই? আরিশের কথায় গলা শুকিয়ে আসে শ্রেয়ার। শুকনো ঢোক গিলে প্রশ্ন করে সে, আমার সাথে কেন এমন করছেন? প্লিজ আমাকে যেতে দিন। কি ক্ষতি করছি আমি আপনার? সবচেয়ে বড় ক্ষতি তুমি আমার করছো বউ। মানে? এখন না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, আরিশ তার কেনা জিনিসকে কখনো হাতছাড়া করে না। কেউ তার জিনিসে হাত দিলে তার হাত আস্ত থাকে না, তা জ্বালিয়ে দেয়, সে যে কেই হোক। শ্রেয়া আবার ভয় পেতে লাগলো। শ্রেয়াকে ভয় পেতে দেখে আরিশ হাসলো। শ্রেয়া তাকালো তার দিকে। লোকটির হাসি খুব সুন্দর, শব্দহীন হাসি। তার সাথে লোকটি অন্তত সুন্দর। এমন লোক তার পিছনে পড়েছে ভেবেই পাচ্ছে না কেন। তার মতো একটি আনস্মার্ট মেয়েকে সে বউ বলছে। কত আজীব লাগছে সব। নাকি সব কিছুর পিছনে কোনো কারণ আছে? শ্রেয়াকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আরিশ। তার সামনে একটি বলে রাখা জ্বলন্ত কয়লা। তা দেখে পিলে চমকে গেল তার। আরিশ অদ্ভুত রকমের হাসি দিয়ে বলতে লাগে, আমার কাছে অন্যায়কারীদের কোনো মাপ নেই। তুমি অন্যায় নয়, পাপ করছো, পাপ। এখান থেকে পালানো তোমার উচিত হয়নি। তার উপর আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি গলায় ফাঁসি দিয়েছ, আমাকে অপমান করছো, গায়ে হাত তুলছো। সব কিছু জমিয়ে রেখেছিলাম, কিন্তু পালিয়ে যাওয়া উচিত হয়নি তোমার। তাই শাস্তিস্বরূপ এ ব্যবস্থা, যেন ভবিষ্যতে আর পালাতে না পারো। বলে শ্রেয়ার পা দুটো জ্বলন্ত কয়লায় চেপে ধরল। শ্রেয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো গলা ফাটিয়ে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। তার চিৎকারের আওয়াজ এই চার দেয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। শ্রেয়া ভাবছে, তার মতো অভাগী কমই আছে, যার না বাবার বাড়ি সুখ হলো আর না স্বামীর। কতটা অভাগী সে। ইস, কাল যদি মরে যেত, কেন বেঁচে গেল সে? এমন সুন্দর চেহারারূপী পশুর হাতে কেন পড়ল সে? আদেও কি এসব প্রশ্নের উত্তর পাবে?